আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ফেসবুকে এখন লাইভে যুক্ত হবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন এবং আমার কথাগুলি শুনছেন বা এর পরে শুনবেন, দয়া করে ভিন্ন খাতে আমার কথাগুলিকে নেবেন না, ভিন্ন মন্তব্য করবেন না, কোনো রাজনৈতিক দলের দিকে টানাটানি করবেন না বা রাজনৈতিক বিষয়টা নিয়েও চর্চা করবেন না। আমি একজন সাধারণ মানুষ, একজন অভিভাবক, একজন সন্তানের পিতা হিসেবে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলছে। সেই এইচএসসি পরীক্ষার সময় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে এবং এই বিষয়টি সামনে আসার পর যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদে ঝড় উঠেছে, বিষয়টি আপনারা অনেকেই জানেন। আমি একটা কথা বলতে চাই যে একটি শিক্ষা ব্যবস্থা সবকিছু নির্ভর করে একটি দেশের রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত এবং স্কুলে পড়া বা সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিভাবে এগিয়ে যাবে সেসব দিক বিবেচনা করে যারা দায়িত্বশীল মানুষ থাকেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। আপনারা যে দেখতে পেয়েছেন যে এহসানুল হক মিলন, যিনি মাননীয় মন্ত্রীর দায়িত্ব রয়েছেন, তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, আমেরিকাতে ছিলেন, বিভিন্ন দেশে ছিলেন। উনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, উনি ডক্টরেট করেছেন। উনার কি বোধোদয় হয় না যে বিদেশে কিভাবে সন্তানদেরকে নার্সিং করা হয়, কিভাবে বিদেশে স্কুল পড়ুয়া বাচ্চাদের সাথে কথা বলা হয়, কিভাবে স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়, উনি অনেকের চেয়ে ভালো জানেন। কারণ উনি দীর্ঘদিন এই বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকার মতো জায়গায় উনি ছিলেন, শিক্ষা গ্রহণ করেছেন। উনি কিভাবে মুখ ফসকে যে ধরনের শব্দ উচ্চারণ করেছেন, ছোট ছোট বা কোমলমতি বাচ্চাদেরকে উনি ফার্মের মুরগি বলেছেন, এ কথা অত্যন্ত দুঃখজনক। আমি দেখতে পেলাম উনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছেন যে যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন আমি সরি। একজন শিক্ষামন্ত্রী হিসেবে এই ধরনের কথা আমরা কখনো অ্যাকসেপ্ট করি না। আপনার বুঝতে হবে, আপনি সারা বাংলাদেশের সকল সন্তানদের, স্কুল পড়ুয়া বা শিক্ষার্থী সন্তানদের আপনি একজন অভিভাবক। আপনি যদি ভুল করেই থাকেন তাহলে অবশ্যই সেই সন্তানদের কাছে খুব সহজ শর্তে কথাগুলি বলতে পারতেন যে বাবা বা সোনারা, আমি আসলে কথাটা ভুল এইভাবে বলে ফেলেছি, তোমরা কিছু মনে করো না, আমি খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, আমি তোমাদের ব্যথায় ব্যথিত। আপনার রাজনৈতিক এত অহংকার কেন? আপনি কি জানেন না কিভাবে জুলাই বিপ্লব হয়েছে? ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এই জুলাই কিন্তু 36 জুলাই পর্যন্ত গিয়েছে। আবার কিন্তু সেই জুলাইয়ের মধ্যেই আজকের যে কথাগুলি আসছে, ছোট ছোট বাচ্চারা আজকে রাজপথে কেন নামলো, স্কুল পড়ুয়া বাচ্চারা, কলেজ পড়ুয়া বাচ্চারা আজকে কেন রাস্তায় নামবে, তাদের আজকের এই রাস্তায় নেমে যে আন্দোলন করতে হচ্ছে কেন, কি কারণে? একটা দিন বা দুটো দিন পরীক্ষা পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? রাষ্ট্রের বিভিন্ন কারণে প্রয়োজনে মাসের পর মাস হরতাল হয়েছে, মাসের পর মাস বিভিন্ন সময় স্কুল কলেজ বন্ধ থেকেছে। কেন আপনারা আজকের এই বিষয়টাকে নজরে নিলেন না? আমি বর্তমানে অত্যন্ত বুদ্ধিদীপ্ত, অত্যন্ত চৌকস এই প্রজন্মের অহংকার, যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন, আপনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, সেখানে আপনার সন্তানরা পড়াশোনা করেছে, কিভাবে পড়াশোনা করেছে, তাদের পড়াশোনার পরিবেশটা কেমন, তারা কি ধরনের লজিস্টিক সাপোর্ট পেয়েছে, আপনি অনেকের চেয়ে ভালো জানেন। আজকে আপনার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কেন এইভাবে এই শব্দচয়ন করে আজকে কোমলমতি আজকে সন্তানদেরকে আজকে ঘর থেকে বাইরে আনলেন? কেন তাদের আন্দোলন করতে হচ্ছে? কেন তার শিক্ষার মৌলিক অধিকার সেই জায়গাতে কেন তাদেরকে আজকে রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করতে হচ্ছে? এমন কি ক্ষতি হতো রাষ্ট্রের? এমন কি হতো যে একটা বা দুটো দিন যদি পরীক্ষাটা বন্ধ থাকতো? আপনার সন্তান যদি আপনার চোখের সামনে এভাবে পানির মধ্যে ডুবে, হাঁটু পানির মধ্যে থেকে ভিজে ভিজে স্কুলে পরীক্ষা দিতে যেত, তাহলে আপনি এহসানুল হক মিলন, আপনার কেমন লাগতো?
আপনাদের রাজনৈতিক করেন, আপনারা সবসময় আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে এই সন্তানরাই এই আগামী দিনের ভবিষ্যৎ। বিগত দিনের অভিজ্ঞতা কি ভুলে গেছেন? বিগত দিনের কথা কি আপনারা ভুলে গেছেন? আপনারা জানেন না আপনারা কেন আগুনে হাত দিয়েছেন? কেন আজকে যে পর্যায়ে রাস্তাতে নেমেছে ছেলেরা, তাদের সাথে হাতাহাতি, মারামারি, বিভিন্ন দলের সংমিশ্রণে আজকে যে পরিস্থিতি ঘোলাটা হচ্ছে, এর জন্য রাজনৈতিক দায়ভার কার কাঁধে যাবে? বর্তমান ক্ষমতাসীন দল তারেক রহমান আপনার কাঁধে যাবে। আমার বিনয়ের সাথে অনুরোধ হলো, জনাব তারেক রহমান, আজকের এই বিষয়টা ছাত্রদের, সকল শিক্ষা কোমলমতি শিশুদের, সন্তানের কথা চিন্তা করে আপনার যুগোপযোগী সিদ্ধান্ত খুব দরকার। তা না হলে আগামী দিনে এমন কিছু ভবিষ্যতে হতে পারে যে ঘটনাগুলি হয়তো আপনাদের জন্য খুব খারাপ পরিণতি ডেকে নিতে আসতে পারে। আমি সবসময় বলি যে রাজনীতি যারা করেন, আপনাদের প্রতি দেশ ও জাতি তাকিয়ে থাকে। আজকে বিভিন্ন সময় আপনারা সমালোচনা করেন, আমরা সমালোচনা নেই, শুনি। সাধারণ দর্শক হিসেবে আমরা আপনাদের সাথে কথাগুলিকে শুনি, মূল্যায়ন করি, আপনাদের ভালো লাগাগুলিকে পছন্দ করি, ভালো না লাগলে আমরা সেগুলিকে হয়তো কখনো সমালোচনা করি বা হয়তো কথার উত্তর দিই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে যে সন্তানদেরকে নিয়ে আপনারা যে বর্তমানে যে খেলা চলছে, এটাকে বন্ধ হওয়া উচিত নয়। প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে, কত সংগ্রাম করে পড়াশোনা শেখায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন তা আপনারা সকলেই জানেন। আজকে এই শিক্ষা ব্যবস্থাটা যদি আজকে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, হাজার হাজার সন্তানরা, লাখ লাখ সন্তানরা আজকে বিভিন্ন প্রান্ত থেকে যারা পরীক্ষা দিতে এসেছে, পরীক্ষা দিয়েছে, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে, হাজারো রকম পরিস্থিতির মধ্যে পড়ে আজকে যখন তারা এইরকম একটি অবস্থায় এসেছে, সেক্ষেত্রে আপনাদের অনুধাবন করা এখন কি বোধোদয় হয়নি? আপনারা কেন নিশ্চুপ হয়ে আছেন? একজন শিক্ষামন্ত্রী হিসাবে আপনার এত বড় ঘটনা ঘটার সাথে সাথেই আপনি নৈতিক একজন মানুষ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে আপনাকে পদত্যাগ করা উচিত ছিল। কারণ আপনি সেই মন্ত্রণালয়ের যোগ্য কিনা সেটা নিজেই আপনি প্রশ্ন করুন। আজকে বিভিন্ন সমালোচনা হচ্ছে, টকশো হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সামাজিকভাবে যেভাবে আজকের এই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি রাজনৈতিক দল হিসেবে জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন, বিএনপির কাঁধে যাচ্ছে? আপনি কি জানেন যে প্রত্যেকটা ঘটনা যখন ঘটে তখনই কোনো না কোনো ঘটনার পেছনে ঘোলা পানি, মাছ শিকারের অনেক কথা আপনাদের রাজনীতিবিদদের মুখ থেকে আমরা শুনতে পাই। কেন আপনারা আজকে এই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি? কেন আজকে এতদিন হয়ে গেল? আজকে কেন ছাত্ররা মার খাচ্ছে? কেন পুলিশের সাথে মুখোমুখি হচ্ছে? কেন ছাত্র দল থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে হাতাহাতি চলছে? কেন এই পরিস্থিতি সৃষ্টি হবে? জনাব তারেক রহমান, অবশ্যই আপনি বিচক্ষণ। আজকে যদি এই পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আগামী দিনে হয়তো এই ঘটনাটি আরো অনেক বড় রূপ ধারণ করতে পারে। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার সরকারের কতটুকু মঙ্গল হবে সেটা রাজনীতি যারা করেন আপনারা বিবেচনায় নেবেন। আমি আবারও বলি, জনাব তারেক রহমান, আপনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসে আজকে যে জনগণ আপনাকে ভালোবাসা দিয়েছে, যে সন্তানদের কারণে, যে সন্তানরা, এতগুলি সন্তান যারা মারা গেছে, তাদের রক্তের উপরে নতুন একটি সুযোগ এসেছে আপনাদের সরকারের, সেটা কি আপনারা ভুলে গেছেন? আজকে রাজনীতিবিদরা যত বড় বড় কথা বলছেন, আপনারা কি কখনো পেছনে থেকে তাকান না? আজকে কিন্তু সেই জুলাই মাস, এই জুলাই কিন্তু 36-এ যে শেষ হয়েছিল, আপনারা কি ভুলে গেছেন? দীর্ঘ 17 বছর আপনার বিভিন্ন দেশে ছিলেন, আপনার দেশে আসতে পারেননি রাজনীতির কারণে, এটা আপনাদের একটা ব্যাপার। কিন্তু যে পরিস্থিতি, যে সুযোগটা এই সন্তানরা করে দিয়েছে, যে ছাত্ররা করে দিয়েছে, সেই ছাত্রদের বিপক্ষে যে ছাত্রদের মঙ্গল কামনা হবে না এমন কোনো কাজ এই সরকারের অন্তত করা উচিত নয়। আমি মনে করি জনাব তারেক রহমান, আপনি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান, আপনার মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে, আপনি পরিপক্ক হয়েছেন। রাজনীতিবিদ যারা আপনার সাথে রয়েছে, অবশ্যই সেই চাটুকারিতাকে আপনি ত্যাগ করে আপনি সঠিক পথে এগোবেন বলে আমি ধারণা করি। আরেকটি কথা, উনি মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব উনি বলেছেন সংসদে দাঁড়িয়ে যে উনি মনিটরিং করেছেন বিভিন্ন জায়গায়, সচিব, এসপি, বিভিন্ন শিক্ষা কর্মকর্তা বা সমস্ত জায়গায় যারা দায়িত্বশীল সরকারের সাথে আলাপ আলোচনা করেছেন। তারা কি সিদ্ধান্ত দিয়েছে? তাদের কি সন্তান নেই? তাদেরকে সন্তানের কি স্কুলে যায় না? তাদের সন্তান কি স্কুলে কলেজে পড়ে না? তারা এরকম পরিস্থিতিকে তাদের সন্তানকে কি পরীক্ষা দিতে যেতে দেবে? নাকি সেই সব যারা কর্মকর্তারা রয়েছে তারা তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য শুধু ক্ষমতাসীন মানুষদেরকে মোসাহেবি করবে? এটাও কিন্তু ভাববার বিষয়। এটাকে আপনাকে বুঝতে হবে যে ছোট্ট একটি ঘটনা যখন একটি বড় ঘটনার দিকে মোড় নেয়, তখন বুঝতে হবে যে এর পেছনে কোনো ঘটনা আছে কিনা।
এই ঘটনাটা এত দূর যাবার কথা নয়, কেন গেল? আমি তো আমার সন্তানকে এরকম বৃষ্টি ভেজা অবস্থায় এরকম পানির মধ্যে দিয়ে আমি আমার স্কুলে যেতে দেবো না, পরীক্ষা যেতে দিব না। আপনারা কেন রাজনীতিবিদরা এটা অনুধাবন করতে পারেন নাই? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার এই মন্ত্রণালয় চালানোর দায়িত্ব যোগ্যতা আছে কিনা এই প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিলাম, দেশ ও জাতির মানুষের কাছে ছুড়ে দিলাম। আপনি কেন এইটা নিয়ন্ত্রণ করতে পারেন নাই? আপনি বেশ মজা করে রসাত্মক করে কথা বলেন, নকল হবে না, এই হবে না, হেলিকপ্টার আসছে। আরে নকল করার দিন শেষ শেষ। নকল করে কি মানুষ আজকে কি সেই সময়টা আছে? আপনি নকল করবেন, নকল করার কথা কেন বলবেন? আপনি প্রথমে একজন শিক্ষামন্ত্রী হয়ে ওঠেন, আপনি একজন শিক্ষক হয়ে ওঠেন, আপনি একজন অভিভাবক হয়ে ওঠেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার সমস্ত কিছু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপনি তো এখনো শিক্ষক হতে পারেননি, আপনি একজন শিক্ষামন্ত্রী হতে পারেননি, আপনি রাজনীতিবিদ হয়েছেন। রাজনীতির কথায় তুড়ি চালিয়ে আজকে যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে সকল দায় দায়িত্ব সকল কর্মের যে অপবাদটি পুরো বিএনপির ঘাড়ে চলছে, বিএনপির ঘাড়ে গেছে, জনাব তারেক রহমানের ঘাড়ে গেছে। আজকে কথায় কথায় আজকে যা কিছু হবে, যেহেতু তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে আছেন, আজকের যে কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষের কথাগুলি আসলে তার কাঁধেই যায়। আজকে আমি মনে করি যে তারেক রহমান, আপনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আপনাকে আজকে এই দায়িত্বশীল জায়গা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে অযোগ্য যারা রয়েছেন, যাদের যোগ্যতা নেই মন্ত্রণালয় চালানোর মতো, যারা মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে না, মানুষের টেম্পার বুঝতে পারে না, মানুষ কি চায় সেই বুঝতে পারে না, এই ধরনের যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, তাদের বিষয়ে আপনি অবশ্যই কোনো চিন্তা ভাবনা করবেন, আপনার শুভ বুদ্ধির উদয় হবে। একটা কথা মনে রাখতে হবে যে প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, আবার সূর্য ওঠে আবার অস্ত যায়। রাজনীতিবিদদের কখন সূর্য ওঠে আর কখন অস্ত যায় এটা কেউ বলতে পারে না। সৃষ্টিকর্তার অপার কৃপা যা আজকে দীর্ঘ 17 বছর পর রাজনীতি অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমানের আজকে যে জয় জয়কার, বাংলাদেশের মানুষ আপনাদের ভালোবেসেছে, আপনাদের ভোট দিয়েছে, আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। যদি ঘুরে ফিরে সেই আমার অতীত ইতিহাসের দিকেই আমরা যেতে থাকি, তাহলে এই রাজনীতির কোনো পরিবর্তন, গুণগত মান পরিবর্তন হয়েছে কিনা এটা বিবেচনা আপনারা করবেন। আমি মনে করি মাননীয় শিক্ষামন্ত্রীর এই বিষয়ে নিজেই সউদ্যোগে যদি নিজের সিদ্ধান্ত নেন, তাহলে এটা মঙ্গল। তা না হলে এইটা আগুন যদি স্ফুলিঙ্গ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, নিশ্চয় পুরো রাজনৈতিক দলের, পুরো বাংলাদেশের অস্তিত্বের একটি হুমকি হয়ে দাঁড়াবে। কারণ তরুণ যারা বিশেষ করে 16 থেকে 18, 20, 25 বছরের সন্তানরা, তারা কিন্তু বাদ মারে না, তাদের শরীরের মধ্যে রক্ত গরম, তারা কখন কোন সিদ্ধান্ত নেয়, কোন পথে যায় কেউ বলতে পারে না। আপনার এই কোমলমতি শিক্ষার্থীদের ঘরে ফেরান, তাদেরকে শান্ত করুন, তাদের বিষয়টিগুলো বোঝার চেষ্টা করুন, তারা কি বলতে চায়, সে পরিস্থিতি কি সত্য কি সত্য না, সেটাকে মিথ্যা নাকি এটা অপপ্রচার, সেগুলো আপনি খতিয়ে দেখেন। সারা মিডিয়া দেখাচ্ছে, চ্যানেলে দেখাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, হাঁটু পানিতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কত রকম দুর্ভোগ। এত কিছুর পরেও কি আপনাদের চোখে এখনো কি টিনের চশমা পরে আছেন? আপনি কি দেখতে পান না? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি 2 দিন আগেও আপনার যে পরিস্থিতি ছিল, আজকে আপনি কোথায় এসেছেন? আপনি ভুলে যান, আপনি কিন্তু এই জনগণের, এই ছাত্রদের ভোটে নির্বাচিত একজন মানুষ, যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, যাদের রক্তের উপর দিয়ে আজকে বাংলাদেশ আবার নতুন একটি অধ্যায় এগিয়ে যাচ্ছে, তাদের সাথে এরকম অশোভনীয় আচরণ কোনোদিনও কোনোদিনও সুফল বয়ে আনবে না। আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটি, আমার এই কথাগুলি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা বিশেষ করে যারা রাজনীতিবিদরা রয়েছেন তাদের কাছে একটু পৌঁছে দেবেন। আমরা একজন সাধারণ অভিভাবক, আমরা একজন পিতা, আমরা চাই না আমাদের সন্তানরা কখনোই কষ্ট করুক। বাবা মা সন্তানদেরকে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা শেখায়। এইচএসসি এমন একটি অধ্যায় যেখান থেকে ছাত্রদের আগামী দিনে ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। একটি ছেলে পরীক্ষা খারাপ হয়ে গেলে হয়তো যে ছেলে বুয়েটে পড়বে, যে ছেলে মেডিকেলে পড়বে, যে ছেলে ভালো সাবজেক্টে পড়াশোনা করবে, আজকে এই ধরনের বৈরী পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে যদি তার রেজাল্ট খারাপ হয়ে যায়, তার অনিশ্চিত হয়ে যাবে তার একটি ভবিষ্যৎ। আপনারা কি রাজনীতিবিদদের আপনাকে বোধোদয় হয় না? আপনাদেরকে কোনো রকম কোনো চিন্তা ভাবনা হয় না এদেশের জনগণকে নিয়ে?
আগামী দিনে ভবিষ্যতে সন্তানরাই তো এই দেশ রাষ্ট্র কাঠামো পরিচালিত করবে। আগামী দিনে তারাই নেতা হবে, মন্ত্রী হবে, আগামী দিনে বিএসএস কর্মকর্তা হবে। আজকে যদি তাদের মধ্য থেকে সহিষ্ণুতা, তাদের মধ্য থেকে যদি শ্রদ্ধাবোধ, ভালো লাগা, ভালোবাসা যদি আমরা তৈরি না করতে পারি, এর দায়িত্ব কার? এর দায়িত্ব তো আমার। আপনি কি একটা কথা ভুলে গেছেন মাননীয় মন্ত্রী এহসানুল হক মিলন? আজকে ছোট ছোট কোমলমতি বাচ্চারা আপনাকে নাম ধরে ডাকছে মিলন। এটাকে আপনি বোঝেন না যে তাদের কোন জায়গায় আক্ষেপ থেকে তাকে বলছে? আপনাকে মিলন বলছে, মিলন মন্ত্রী বলছে। আপনি কি বুঝেন এই শব্দগুলির অর্থ? একটা মানুষ যখন তার নিজের এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তার সেখানে রেসপেক্ট, সামান্যতম শ্রদ্ধাবোধ থাকে না। আমরা আপনাকে পছন্দ করি, সম্মান করি, শিক্ষিত মানুষ। আমি আমার কথায় আপনাকে মাননীয় মন্ত্রী মহোদয় বলছি, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা যাদের স্বার্থে আঘাত লেগেছে, যাদের ভবিষ্যতের জন্য চলার পথে কণ্ঠাকীর্ণ হয়েছে, তারা কিন্তু কখনোই আপনাকে সম্মান করে কথা বলবে না। অবশ্যই আমি মনে করি আজকে সকল মানুষের দিকে বিবেচনা করে, বাংলাদেশের সকল শিক্ষার্থীদের বিবেচনা করে, শিক্ষা ব্যবস্থাকে বিবেচনা করে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে পদত্যাগ করা উচিত। কারণ পদত্যাগ না করে আপনি এই টাকার সমাধান করতে পারবেন না। কারণ মানুষ ক্ষমা চায়, ক্ষমা চাওয়ারও একটি সিস্টেম থাকে। ক্ষমা চায় মানুষের বিনয়ের সহিত। আপনার ক্ষমা চাওয়ার মধ্যে ছিল একটা উদ্ধত্ত। আপনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলছেন যে আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি, ক্ষমা চাচ্ছি। এটা হতে পারে না। আপনি আমার ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন আর আপনি আমার সাথে ক্ষমা চাইবেন, সেটা উদ্ধত্তপূর্ণ আচরণ করে, এটা হতে পারে না। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা যে দলের রাজনীতি করেন না কেন, হতে পারে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে জামাত, হতে পারে এনসিপি, কিন্তু একটা জিনিস মনে করবেন, আমরা যে রাজনীতি করি না কেন, যে আদর্শই করি না কেন, দিন শেষে কিন্তু আমরা সন্তানের বাবা, পরিবারের কর্তা, কোন সন্তানের পিতা। আমাদের সন্তানরা কিন্তু আজকে পড়াশোনা করছে, তারা মানুষ হবে, সুন্দর একটি ভবিষ্যৎ পাবে। রাজনীতিবিদ যারা আপনারা করছেন, তারা কি আপনারা পিতা না? আপনি কি সন্তানের পিতা না? আপনাদের সন্তানে কি করেন? নিশ্চয়ই আপনাদের সন্তানরা পরীক্ষা অংশগ্রহণ করেছে। তাহলে আপনারা কেন এই বিষয়গুলোকে বিবেচনা আনছেন না? আজকে কেন আমরা পক্ষ বিপক্ষ রাজনীতির তর্ক যুদ্ধ কেন? আমার অনুরোধ রইল মাননীয় মন্ত্রী মহোদয়, বিচারের ভার আপনার কাছে রইল। জনাব তারেক রহমান, আপনি বিষয়গুলিকে দেখবেন যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা যেন আর ঘর থেকে বের হয়ে রাজপথে না যায়, রাজপথে যে কোনো আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, কারো জীবন হানি না হয়, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি মনে করি বর্তমানে আপনি অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত আদর্শবান একজন নেতা হিসেবে আপনি আবির্ভূত হয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে, লাখো কোটি জনতা আপনাকে ভালোবাসা দিয়ে সিক্ত করেছে। আবার সেই 17 বছর পর আপনাকে বাংলার মসনদে বসিয়েছে। এই মসনদে বসে বাংলাদেশের মানুষের পালস যদি বুঝতে না পারেন, রাজনীতি যদি বুঝতে না পারেন, আপনার দলীয় মানুষরা যদি রাজনীতির পালস না বুঝতে পারে, তাহলে দিন শেষে কিন্তু ক্ষতি আপনারই হবে, যার দায়ভার আপনাকে বহন করতে হবে। এবং এই মেসেজ থেকে আমি বাংলাদেশের সকল পর্যায়ের যারা সরকারের দায়িত্বশীল মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং যারা রয়েছেন, প্লিজ আপনারা অভিজ্ঞতা থেকে, বিগত দিনের সময় থেকে অভিজ্ঞতা অর্জন করুন। আপনার আগামী দিনের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে পজিটিভ ওয়েতে দেশ পরিচালনা করা যায়, সেই বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা করুন। কোন রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা করবেন না, কারণ সময় কিন্তু পাল্টে গেছে। একটা সময় কিন্তু মিডিয়ার উপর নির্ভর করতে হতো, একটি বা দুটি টেলিভিশন চ্যানেল ছিল। এখন কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা টেলিভিশন চ্যানেল। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে যেভাবে সমস্ত কিছু সেকেন্ডের মধ্যে পৃথিবীর প্রান্তে ছড়িয়ে যায়, আমার অনুরোধ রইল আপনারা বিষয়গুলিকে বিবেচনা নেবেন। আর কোমলমতি শিক্ষার্থীরা আমার সন্তানের মতো, আমার যারা রয়েছে, আমার মনে হয় যে তোমরা ঘরে ফিরে যাও। তোমরা নিশ্চয়ই একটু ধৈর্য ধরো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিষয়গুলি অবশ্যই বিবেচনা নেবেন এবং অবশ্যই এটি একটি সুরাহা হবে। আমরা সবসময় চাই আমাদের সন্তানরা বেড়ে উঠুক দুধে ভাতে, আমাদের সন্তানরা বেড়ে উঠুক সুশিক্ষায়, আমাদের সন্তানরা বেড়ে উঠুক সম্মান এবং শ্রদ্ধার সাথে। আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা এই দেশ বিনির্মাণ করবেন। দয়া করে এই কোমলমতি শিক্ষার্থী শিশুদের, সন্তানদেরকে আপনারা এমন কোনোভাবে আঘাত করবেন না, এমন কোনোভাবে তাদের জীবন শুরু হওয়ার আগে মানসিকভাবে তাদেরকে ভেঙে যায়, এমন কোনো কাজ করবেন না। নিশ্চয়ই আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন, আপনি নিজের সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। তবে আমি এটুকু বলবো, জনাব তারেক রহমান, আপনি অবশ্যই আপনার বিবেচনা প্রসূত
সিদ্ধান্ত গ্রহণ করে সকল শিক্ষক, সকল শিক্ষিকা, সকল অভিভাবক, সকল পিতা, সকল সন্তানদের আজকের এই ঘটনার পরিস্থিতি উপলব্ধি করে সিদ্ধান্ত নিয়ে আজকে এই সন্তানদের ভবিষ্যৎটাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আমার অনুরোধ রইল, প্লিজ সন্তানদের সাথে এভাবে আর খেলা খেলেন না। আপনারা স্কুল পুরো সন্তানদের, কোমলমতি সন্তানদের সাথে আর আপনারা খেলেন না। তবে মনে রাখবেন, এটা জুলাই মাস, জুলাই কিন্তু 36-এ শেষ হয়েছিল। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আমার এই ভিডিওটা যারা শুনছেন বা যারা দেখছেন, আমি কোনো রাজনৈতিক দলের মতাদর্শে দর্শিত নই, আমি কোনো রাজনৈতিক কোনো দলকে আঘাত করিনি, কাউকে কথা বলিনি। একজন সন্তানের পিতা হিসাবে আমার উপলব্ধি জায়গাটি থেকে বলেছি। দয়া করে আপনারা রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে একজন সন্তানের পিতা, একজন অভিভাবক হিসাবে বিষয়গুলো বিবেচনা করবেন, যাতে আমরা আমাদের আগামী দিনে এই সন্তানদেরকে সুনাগরিক, সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যোগ্য গড়ে তুলতে পারি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।